আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করছি এই মুহূর্তে তোমরা যারা এই ক্লাসটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম দশম শ্রেণী জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠের পর্ব 3-এ তোমাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে আমরা শ্রেণীবিন্যাসের ধাপ থেকে শুরু করব এবং বরাবরের মতোই ক্লাস শেষে তোমাদেরকে কিছু প্র্যাকটিস প্রশ্নও দিব। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। এই দুইটা লাইন দ্বারা কি বুঝিয়েছে? চলো এই দুইটা লাইন আমি তোমাদেরকে অন্য একটা উদাহরণের মাধ্যমে ইজিলি বোঝানোর চেষ্টা করি। ধরো ঢাকা শহর। এই ঢাকা শহরের মধ্যে অনেকগুলো এরিয়া আছে। ধরো একটা সার্টেন এরিয়া আমরা নিলাম মতিঝিল এবং বলে দিলাম যে এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা মতিঝিলের মানুষদেরকে চিনে থাকবো। আরেকটা এরিয়া নিলাম ফার্মগেট, বললাম যে এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে তাদেরকে আমরা ফার্মগেটের মানুষ হিসেবে জানবো। একইভাবে পুরো ঢাকার সকল এরিয়ার মানুষদেরকে আমরা কিছু এরিয়া ভিত্তিক বৈশিষ্ট্য দিলাম যে অমুক বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা অমুক এরিয়ার মানুষদেরকে চিনবো, অমুক এরিয়ার মানুষদেরকে জানবো। ঠিক আছে, এখন দেখো এই সকল এরিয়া মিলে কিন্তু আমাদের ঢাকা শহরটা হচ্ছে, তাই না? ঢাকা শহরের মানুষদেরকে আমরা একটা বৈশিষ্ট্য দিয়ে দিলাম যে ঢাকা শহরের মানুষরা এমন হয়ে থাকে। এখন দেখো যখন আমরা মতিঝিলের মানুষ সম্পর্কে জানছিলাম তখন কিন্তু এদের সকল বৈশিষ্ট্য আমরা জেনেছি এবং ওই সার্টেন এরিয়াতে কিন্তু ওই মতিঝিলের সংখ্যক মানুষই ছিল। কিন্তু যখন আমরা ঢাকা শহর বলছি তখন কিন্তু ঢাকা শহরের প্রতিটা এরিয়াকে আমরা বোঝাচ্ছি এবং প্রতিটা এরিয়ার সকল মানুষকে আমরা বোঝাচ্ছি, তবে একটা বৈশিষ্ট্যের মাধ্যমে জানছি যে ঢাকা শহরের মানুষেরা এমন হয়ে থাকে। তাহলে দেখো মতিঝিলের যেই পরিমাণ মানুষ ছিল টোটাল ঢাকা শহরে কিন্তু অবশ্যই তার থেকে বেশি মানুষ হবে। তাই ঢাকা শহর হচ্ছে আমাদের একটা সেট এবং সকল এরিয়া হচ্ছে ঢাকা শহরের উপসেট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে ধরো ঢাকা শহর থেকে ঢাকা জেলা বিভাগ, একইভাবে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এইসব মানুষদেরকে আমরা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে জানলাম এবং সবাই মিলে কিন্তু বাংলাদেশে থাকছে, তাই না? আমরা জানলাম যে বাংলাদেশের মানুষেরা এই প্রকৃতির হয়ে থাকে। এখন এই বাংলাদেশের মানুষ বলতে কিন্তু আমরা এন্টায়ার পুরো দেশটাকে বোঝাচ্ছি, যেখানে আমরা একটা বৈশিষ্ট্যের আওতায় সকল মানুষকে নিয়ে এসেছি। এটাই তোমাদেরকে বলা হয়েছে যে যত উপরের ধাপে যাবে বৈশিষ্ট্য তত কমবে কিন্তু জীবের সংখ্যা তত বাড়বে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ আছে। তারপর 7টি ধাপ চলো আমরা দেখে নিই। রাজ্য বা কিংডম, পর্ব বা ফাইলাম, এটাকে ডিভিশন বা বিভাগও বলা হয়, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, গণ বা জেনাস এবং প্রজাতি বা স্পেসিস। তো এখানে আমরা যত উপরের দিকে যাচ্ছি আমাদের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য তত কমছে এবং জীবের সংখ্যা তত বাড়ছে। তারপর চলো দেখি কি আছে। উপরের ধাপ যেন একটা সেট আর তার নিচের ধাপগুলো হলো তার উপসেট। রাজ্যের উপসেট হচ্ছে পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ ইত্যাদি। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে কি বলা হয়? নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়াতে আগের ধাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলো উজ্জ্ব রাখা হয়। সেভাবে লিখলে মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। মানুষের শ্রেণীবিন্যাস কিরকম হবে চলো সেটা আমরা দেখি। মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী, কারণ মানুষের সুকেন্দ্রিক কোষ আছে, বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? মানুষ করডাটা পর্বের অন্তর্ভুক্ত, কেননা এদের জীবনের কোনো না কোনো এক পর্যায়ে নটোকর্ডের উপস্থিতি থাকে এবং কোনো কোনো প্রাণীতে কিন্তু পরবর্তীতে এই নটোকর্ডটি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় এবং কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে এটি আজীবন নটোকর্ড অবস্থায় থাকে। তারপর দেখো শ্রেণী বা ক্লাস হচ্ছে ম্যামেলিয়া, কারণ এরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম বা চুল আছে।
মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত? মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত, কারণ এদের আঁকড়ে ধরে রাখার উপযোগী হাত আছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। মানুষের গোত্র কি? মানুষের গোত্র হচ্ছে হোমিনিডা, কারণ শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য আছে। মানুষের গণ হচ্ছে হোমো, কারণ দেহ অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। এবং প্রজাতি বা স্পেসিস হচ্ছে হোমো স্যাপিয়েন্স, কারণ চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। তো আমরা এই যে মানুষের যেই শ্রেণীবিন্যাসটা জানলাম, এটা কিন্তু আমাদের সিকিউতে প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই মানুষের এই শ্রেণীবিন্যাসটা তোমরা সম্পূর্ণ মুখস্থ করবে এবং অবশ্যই তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। তো দেখো, দ্বিপদ নামকরণ পদ্ধতি। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুইটি অংশ বা পদ নিয়ে গঠিত। প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন দেখো, গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোজাম। এখানে সোলানাম হচ্ছে গণের নাম এবং টিউবারোজাম হচ্ছে প্রজাতির নাম বোঝায়। এরূপ দুটি পদ দিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের এই প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার পদ্ধতি বলা হয়। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। যেমন উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার বা আইসিবিএন এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বা আইসিজেডএন কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে। এই আইসিবিএন এবং আইসিজেডএন এর পূর্ণরূপ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা সৃজনশীলের জ্ঞানমূলকে প্রায়শই এসে থাকে। এরপর দেখো, প্রকৃতপক্ষে এই কোড পুস্তক আকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত। নামকরণ কিন্তু ল্যাটিন শব্দে হয়ে থাকে। তারপর দেখো, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্ল্যান্টারাম বইটি রচনা করেন 1753 সালে। এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ এবং প্রজাতির ধাপগুলো ব্যবহার করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্ভাবন। চলো এবার আমরা এই দ্বিপদ নামকরণ পদ্ধতিটি জেনে নিই। নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তরুণ প্রাণী বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে জাকেরানা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে। তারপর দেখো, বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথমটি তার গণের নাম এবং দ্বিতীয়টি তার প্রজাতির নাম, যা আমরা আগেও জেনেছি। যেমন দেখো, ল্যাবেও রোহিতা, এটি হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। এখানে ল্যাবেও হচ্ছে গণ এবং রোহিতা হচ্ছে প্রজাতিক পদ। তারপর দেখো, জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হয়, কারণ একই নামে দুটি পৃথক জীবের ব্যবহারের অনুমতি নেই, তাই না? প্রতিটি জীবের জন্য আলাদা আলাদা অর্থাৎ ইউনিক নাম হতে হবে। তারপর দেখো, বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে এবং বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। অর্থাৎ দেখো, এখানে দেখো পেঁয়াজ অ্যালিয়াম কেপা, এখানে দেখো অ্যালিয়াম অর্থাৎ এই গণের নামটা দেখো শুরু হয়েছে বড় হাতের অক্ষর দিয়ে এবং বাকি অক্ষরগুলো ছোট হাতের হয়েছে, এবং কেপা লিখতে গিয়ে সবগুলো অক্ষরই ছোট হাতের হয়েছে, অর্থাৎ এই প্রজাতি নামের সবগুলো অক্ষর ছোট হাতের হবে। সিংহ, প্যান্থেরা, লিও। তারপর দেখো, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে, যেমন ধান, ওরাইজা স্যাটিভা, কাতল মাছ, কাতলা কাতলা। দেখো, বইতেও যখন তোমাদের লিখেছে তখন কিন্তু এটা স্লাইটলি বাঁকানো অক্ষরে লেখা হয়েছে, এটাই হচ্ছে গিয়ে ইটালিক অক্ষর। তারপর দেখো, হাতের লেখার সময়
গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন দেখো এখানে ওরাইজা গণের নামের নিচে দাগ দিয়েছে এবং স্যাটিভা প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিয়েছে। হাতে লিখবে যখন, অর্থাৎ যখন খাতায় লিখবে তখন তোমরা কিন্তু লিখে নিচে এভাবে দাগ দিবে, গণের নামের নিচে আলাদা এবং প্রজাতির নামের নিচে আলাদা। তারপর দেখো, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। আশা করি বুঝতে পেরেছো যে দুইজন যদি একই জীবকে নামকরণ করে থাকেন তাহলে যিনি আগে নাম দিয়েছেন তার নামটাই গৃহীত হবে। নেক্সট দেখো, যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন হোমোস্যাপিয়েন্স, এটা এল অর্থাৎ লিনিয়াস দিয়েছেন 1758 সালে। ওরাইজা স্যাটিভা লিনিয়াস দিয়েছেন 1753 সালে। দেখো এখানে এল লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা ও পাঠে এইটুকু অনেক সময় লেখা হয় না। এরপর দেখো আমরা অধ্যায়ের একদম শেষে চলে এসেছি, যেখানে কিনা আমরা বৈজ্ঞানিক নাম সম্পর্কে জানবো এবং এই বৈজ্ঞানিক নামগুলো প্রতিটা নাম তোমরা একদম মুখস্থ রাখবে, কেননা এগুলো তোমাদের এমসিকিউতে যেমন এসে থাকে তেমনি সৃজনশীলের ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যখন সৃজনশীল লিখবে তখন এই বৈজ্ঞানিক নামগুলো তোমরা ইউজ করলে খুব ভালো মার্ক পাবে। যেমন দেখো আমি তোমাদের জন্য বৈজ্ঞানিক নামগুলো একবার করে পড়ে দিচ্ছি। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা স্যাটিভা, পাটের বৈজ্ঞানিক নাম কর্চোরাস ক্যাপসুলারিস, আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হ্যাটেরোফাইলাস, শাপলা নিমফেয়া নৌচেলি। এরপর দেখো জবা হিবিস্কাস রোজা সিনেনসিস, কলেরা জীবাণু ভিব্রিও কলেরি, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আরশোলা পেরিপ্ল্যানেটা আমেরিকানা। এরপর মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, ইলিশ টেনুয়ালোজা ইলিশা, কোনো ব্যাং দাত্তাফাইরাস মেলানোস্টিকটাস অথবা বুফো মেলানোস্টিকটাস, দোয়েল কপসিকাস সাউলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস, মানুষ হোমোস্যাপিয়েন্স। এছাড়াও আমরা পূর্বে যেই আলু, তারপর পেঁয়াজ, সিংহ এদের বৈজ্ঞানিক নামগুলো পেয়েছি এগুলাও মনে রাখবো। পুরো অধ্যায় জুড়ে যে কয়টা বৈজ্ঞানিক নাম পেয়েছো সবগুলা খুব ভালোভাবে মুখস্থ করে নিবে। এই তো আমাদের চ্যাপ্টার শেষ। এবার দেখো অনুশীলনীতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে, আশা করি এই প্রশ্ন উত্তরগুলো এখন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। চলো আমরা এখানকার বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করে ফেলি। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? উত্তর কি হবে? অ্যান্টোমোলজি বা কীটতত্ত্ব। এবং এই কীটতত্ত্ব কিন্তু আমাদের ভৌত জীববিজ্ঞানের একটি শাখা ছিল, তাই না? এছাড়া দেখো বাকি অপশনগুলো কি আছে, ইকোলজি এটা কিন্তু বাস্তুবিদ্যা, এখানে কিন্তু জীবের সাথে আমাদের চারপাশে যে পরিবেশ আছে সেই সম্পর্কিত বিজ্ঞান। এন্ডোক্রাইনোলজি যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়। এই দুইটা ইকোলজি এবং এন্ডোক্রাইনোলজি কিন্তু আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখা ছিল। এবং মাইক্রোবায়োলজি অর্থাৎ অণুজীব বিজ্ঞান এটা কিন্তু আমাদের ফলিত জীববিজ্ঞানের একটি শাখা ছিল। তোমরা যখন প্রশ্ন সলভ করবে এই ধরনের বহু নির্বাচনী প্রশ্ন তোমরা চারটে অপশনই ভালোভাবে পড়বে, তাহলে একই সাথে তোমাদের চারটে এমসিকিউ পড়া হয়ে যাবে। খুব 2 নম্বর প্রশ্নটি কি বলেছে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো জীবের উপদল সম্পর্কে জানা। এই অপশনটি কিন্তু সঠিক, কেননা আমরা পড়েছিলাম যে প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জানা এটা কিন্তু শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, তাই 1 নম্বর অপশনটি আমাদের সঠিক। 2 নম্বরে কি বলেছে, জীবের এককের নামকরণ করতে পারা। আমরা কিন্তু পড়েছিলাম যে প্রতিটি জীবকে শনাক্ত করে তাদের নামকরণ করা, তার মানে আমাদের 2 নম্বর অপশনটিও সঠিক। 3 নম্বরে বলেছে বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা। এই অপশনটি কিন্তু সঠিক নয়, কেননা আমরা পড়েছিলাম সংক্ষিপ্তভাবে আমাদের আহরিত জ্ঞানকে উপস্থাপন করা, তাই না? তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে খ নাম্বার অর্থাৎ 1 ও 2। তারপর চলো নেক্সট কি দেখি। নেক্সট বলেছে চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি? এই যে দেখো আমাদের চিত্র দিয়ে প্রশ্ন কিন্তু চলে এসেছে। তো এই চিত্রটা আমরা কোথায় দেখেছিলাম? আশা করি তোমাদের মনে আছে, এটা কিন্তু আমরা সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত মনেরা রাজ্যের এই চিত্রটি দেখেছিলাম। এটি কিসের চিত্র? এটি কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার চিত্র ছিল। তারপর চলো দেখি আমরা 4 নম্বর প্রশ্নটা কি আছে। 4 নম্বরে বলেছে উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এরা চলনে সক্ষম। হ্যাঁ অবশ্যই ব্যাকটেরিয়া চলনে সক্ষম। এরা খাদ্য তৈরিতে অক্ষম,
এই অপশনটিও কিন্তু সঠিক, কেননা ব্যাকটেরিয়া কিন্তু খাদ্য তৈরিতে অক্ষম। আশা করি তোমাদের মনে আছে, ব্যাকটেরিয়া কিন্তু একটি পরজীবী, যেটা কিনা অন্য পোষক দেহে অবস্থান করে খাদ্য এবং পুষ্টি গ্রহণ করে থাকে। তাই 2 নম্বর অপশনটিও সঠিক। 3 নম্বরে বলেছে তাদের নিউক্লিয়াস সুগঠিত, কখনোই নয়। ব্যাকটেরিয়া যেহেতু মনোরাজ্যের অন্তর্ভুক্ত এবং সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত, তাই এরা অবশ্যই প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষী, তাই কখনোই এদের নিউক্লিয়াস সুগঠিত হবে না। তাই 3 নম্বর অপশনটি আমাদের সঠিক নয়। সুতরাং আমাদের অ্যান্সার হবে ক নাম্বার অর্থাৎ 1 ও 2। তারপর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটিও চলো আমরা সমাধান করে ফেলি। দেখো, সৃজনশীলও কিন্তু আমাদের চিত্র দিয়ে প্রশ্ন এসেছে। প্রথম চিত্রটি দেখে আমরা কি বুঝতে পারছি? প্রথম চিত্রটি হচ্ছে আমাদের মাশরুমের চিত্র এবং দ্বিতীয় চিত্রটি হচ্ছে আমাদের একটি গাছের চিত্র। এখন দেখি চলো প্রশ্নগুলো কি এসেছে। দেখো আমাদের ক নাম্বারে কি প্রশ্নটি করেছে। ক নাম্বারে আমাদেরকে জিজ্ঞেস করেছে শ্রেণীবিন্যাসের একক কি। এই প্রশ্নটি যদিও তোমাদের বইয়ে ডিরেক্ট লাইনে লেখা নেই, তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি শ্রেণীবিন্যাসের একক হচ্ছে প্রজাতি। তারপর দেখি চলো নেক্সট। খ নাম্বারে বলেছে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন। আমরা কি পড়েছিলাম? ভৌত শাখা বলতে কি বোঝায়? ভৌত শাখা হচ্ছে যেখানে তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়, সেটাকে আমরা ভৌত শাখা বলে থাকি। বংশগতি বিদ্যা অর্থাৎ জেনেটিক্স ভৌত জীববিজ্ঞানের একটি শাখা, কেননা বংশগতিবিদ্যা বা জেনেটিক্সেও আমরা জীবের তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাটাকেই গুরুত্ব দিয়ে থাকি। এই শাখায় আমরা জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করে থাকি। আশা করছি তোমরা এটা সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। তারপর দেখো, চিত্র 2 এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে তুমি কি ধারাবাহিকতা বজায় রাখবে। চিত্র 2 এ কি আছে? চিত্র 2 হচ্ছে আমাদের একটি উদ্ভিদ। এখন এই উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে যার ক্ষেত্রেই হোক, আমরা নামকরণের ক্ষেত্রে কিন্তু একই ধারাবাহিকতা বজায় রাখবো। অর্থাৎ জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইভাবে আমরা 7টি ধাপে ধারাবাহিকভাবে উদ্ভিদটির নামকরণ করব। তারপর দেখো ঘতে কি বলেছে, চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত, কারণ সহ বিশ্লেষণ করো। চিত্র 1 এ হচ্ছে আমাদের মাশরুম আছে, যেটা আমাদের সুপার কিংডম 2 এর রাজ্য 3 অর্থাৎ ফানজাই রাজ্যের অন্তর্গত, এবং চিত্র 4 এ আমাদের একটি উদ্ভিদ আছে, যেটা হচ্ছে আমাদের সুপার কিংডম 2 এর পর্ব 4 প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে বলো তো কোনটা অধিক উন্নত? অবশ্যই প্লান্টি রাজ্যটি অধিক উন্নত, কেননা আমি আগেই তোমাদেরকে বলেছি আমরা রাজ্য যত সামনের দিকে যাচ্ছি তত উন্নত বৈশিষ্ট্য ধারণ করছে এরা। তাই চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে অবশ্যই রাজ্য 4 এর উদ্ভিদটি অর্থাৎ চিত্র 2 অধিক উন্নত হবে আশা করি, কারণ তোমরা অবশ্যই সাজিয়ে লিখতে পারবে। তোমাদের জন্য আমি বরাবরের মতো কিছু প্র্যাকটিস প্রশ্ন রেখেছি, তোমরা চাইলে এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে জানিয়ে যেতে পারো। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং এই ক্লাসটির মাধ্যমে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটির যে বহু নির্বাচনী বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।